আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলা নিয়মিত আয়োজন জনরায় অনুষ্ঠানে এবং অনুষ্ঠানের পুরোটা জুড়ে আমি এসির সোহাগ থাকবো আপনাদের সাথে এবং আমাদের সাথে আলোচনায় অংশ নিতে আজকে স্টুডিওতে রয়েছেন আমার ডান পাশে রয়েছেন ইকবাল হোসাইন, সাবেক সহসভাপতি ইতালি আওয়ামী লীগ। স্বাগত আপনাকে। এছাড়া আমাদের সাথে রয়েছেন নিজামুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপি। স্বাগত আপনাকেও। জি, ধন্যবাদ আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানার জন্য। দর্শক শ্রোতা সহ সুধীবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আমাদের প্রোগ্রামটি আপনারা দেখে উপভোগ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন স্কাই 784 নাম্বার এবং স্কাইয়ের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠানটি ইসলাম চ্যানেল বাংলা নিজস্ব পেজ, ফেসবুক পেজের ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদের যে কোনো ধরনের মতামত এবং যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। এবং এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি মূলত বাংলাদেশের রাজনীতি এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। জনাব নিজামুদ্দিন, আমি আপনার সাথেই আলোচনা শুরু করতে চাচ্ছি এবং যেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করব সেটি হচ্ছে যে আমরা জানি যে উপজেলা নির্বাচন, যে প্রথম ধাপের যে উপজেলা নির্বাচন, গতকালকে অনেকগুলা উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে। তো আপনার কি মনে হয় নির্বাচন কেমন হয়েছে? আন্তরিক ধন্যবাদ সঞ্চালক সোহাগ ভাই। আমরা আসলে যেটা শুরু করছেন, আমি একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি নিজেও 2014 সালে ছাতক উপজেলা পরিষদের নির্বাচনী চেয়ারম্যান পদপ্রার্থী ছিলাম। দুঃখজনকভাবে সেদিনও আমি সরকারের বিভিন্ন রোষানলে ছিলাম। সরকার দল এবং প্রশাসন যন্ত্রের বিভিন্ন নীলনস্কার কারণে আমি সেদিন জয়ী হতে পারি না। আমি জিততে সেদিন আমি হেরে গিয়েছিলাম। তারপরেও 2014 সালে আমি যখন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ছিলাম, বেশ উৎসব আনন্দ ছিল তখনকার সময়ে। বর্তমান প্রেক্ষাপটে হলো একদলীয় নির্বাচন। আওয়ামী লীগ তাদের, যদিও এর আগে একটা নির্বাচন তারা করেছে দলীয় প্রতীক দিয়ে, এই বছর আবার দলীয় প্রতীক সরিয়ে তারা তাদের মতো করে তাদের নিজেদের মধ্যে তারা প্রতিযোগিতার চেষ্টা করে যাচ্ছে। আমরা দেখেছি গতকালকে যে প্রথম দফায় যে নির্বাচন হলো উপজেলা, আপনারা যখন নির্বাচনে আসবেন না তখন তাদের কি করার আছে? না, কেন আসবে? আসলে হলো নির্বাচনী ব্যবস্থাটা এতটা ব্যঙ্গে দেওয়া হয়েছে, কুলুষিত করা হয়েছে, ইলেকশন কমিশনের প্রতি সাধারণ দেশের মানুষের আস্থা নাই। গতকালকে দেখেন আওয়ামী লীগের সাথে কিন্তু মহাজোট একটা আছে। মহাজোটে কয়টি সংগঠন আছে, আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতারা হয়তো জানে না, কিন্তু তাদের সাথে একটা মহাজোটের মিত্র কিছু দল আছে, রাজনৈতিক দল আছে। কিন্তু কালকে আমরা দেখেছি বড়জোর 25 থেকে 30% ভোটার উপস্থিত ছিল। বাকি ভোটাররা কেন আসে নাই? সে আস্থার জায়গাটা সরকার এবং ইলেকশন কমিশন ধরে রাখতে পারেনি বলেই প্রায় 75% ভোটার নির্বাচন থেকে সরে যাচ্ছে। বিএনপি মনে করেছে যে জনগণের রায়ের প্রতিফলন হবে না, মানুষ সঠিক ভোট দিতে পারবে না, মানুষ ভোট দেওয়ার পরিবেশ পাচ্ছে না, এবং ভোট দিলেও অনেক সময় চুরি ডাকাতি হয়। যেমন গতকালকে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমাদের সিলেট সদর উপজেলায়, আমি নিজেও একটা ভিডিও আমি ডাউনলোড করেছি আমার ফেসবুক আইডিতে, সিলেট সদর উপজেলা বেশ কতটি ভোট কেন্দ্রে অতর্কিতভাবে যিনি বিজয়ী হয়েছেন উনার কর্মী সমর্থক অতর্কিতভাবে বিভিন্ন কেন্দ্রে গিয়ে ঢুকে তালাবদ্ধ করে বিপুল সংখ্যক ভোট দিয়ে তাকে বিজয়ী করা হয়েছে। তো এই যে অবস্থা, তাদের নিজেদের মধ্যে ভোট, বিএনপি নির্বাচনে যায় নাই, জামাত ইসলামী নির্বাচনে যায় নাই, তাদের নিজেদের মধ্যে ভোট, তারপরেও বিশেষ কিছু ব্যক্তিকে, বিশেষ কিছু নেতাকে নির্বাচিত করানোর জন্য তারা চুরি, ছিনতাই, ডাকাতির মতো আয়োজন করে তারা বিশেষ কিছু ব্যক্তিদের তারা বিজয়ী করিয়েছে। এটা খুবই দুঃখজনক। একটা সুন্দর গণতান্ত্রিক প্রতিষ্ঠান ছিল উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, এই জায়গাগুলা মানুষের আস্থার জায়গাটা তারা আসলে নষ্ট করে দিয়েছে। তারা বলতে আপনি তারা, আমি বলছি সরকারকে, এবং সেখানে সরকারকে সহযোগিতা করছে ইলেকশন কমিশন। যেখানে আপনার বিএনপি নির্বাচনে যায়নি, জামাত নির্বাচনে যায়নি, তো সকল প্রার্থী তো আওয়ামী লীগেরই। হ্যাঁ, ম্যাক্সিমাম আওয়ামী লীগের নির্দলীয় লোকরা আসলে খুব কম যায়। যেমন গতকালকে সেখানে সিলেট সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী, সবাই তো স্বতন্ত্র। আমি এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করবো আপনার সাথে। আমি তার আগে জনাব ইকবাল হোসেন আপনার কাছেই আলোচনা আসতে চাচ্ছি। এবং নির্বাচন হয়ে গেল গতকাল, প্রথম ধাপের উপজেলা নির্বাচন, কেমন হলো নির্বাচন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার আলোচককে। আসলে সত্যি কথা বলতে কি, বাংলাদেশে নির্বাচন ব্যবস্থার প্রতি বিভিন্ন কারণে সাধারণ জনগণের যে একটা মানে অবস্থান না, সেটাই কালকে নির্বাচনে প্রতিফলিত হয়েছে। আমার অস্বীকার করার কোনো উপায় নেই যে বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল, বিএনপি এবং আওয়ামী লীগ, সেটা জাতীয় নির্বাচন হোক আর স্থানীয় নির্বাচনে হোক, দুটি দলের মধ্যে যদি একটি দল নির্বাচনে অংশ না নেয়, সেই নির্বাচনে পরিপূর্ণ নির্বাচন বলা চলে না। এখন আমার কথা হচ্ছে যে নির্বাচনে সরকারের কোনো পরিবর্তন হবে না, স্থানীয় পর্যায়ে
অনেক উন্নয়ন করা যায়, সেই নির্বাচনে কেন বিএনপি আসবে না বা অন্য দল কেন আসবে না, তাই না? তো ওই লোকাল নির্বাচনে অংশগ্রহণ করে হয়তোবা মানে জনগণের লোকাল জনগণের যে আস্থা অর্জন করে তার পরবর্তীতে হয়তো জাতীয় নির্বাচনে যাক বা না যাক সেটা প্রতিফলন ঘটাতে পারে। আরেকটি বিষয় হচ্ছে নির্বাচনে গতকাল যে রেজাল্ট দেখা গেল সেখানে দেখা যাচ্ছে যে আমাদের সিইসি প্রধান সিইসি যেটা বললেন যে 30 থেকে 40% ভোট কাস্ট হয়েছে। এই পরিমাণ যদি সত্যি সত্যি কাস্ট হয়ে থাকে আমি বলবো যে একেবারে যে জনগণ অংশগ্রহণ করেনি সেটা কিন্তু বলা যাবে না। কারণ আপনারা দেখেন যে ইয়াং জেনারেশনের মধ্যে নির্বাচনে বিমুখী একটা যে একটা আচরণ সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি, শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশ যে আপনার ভারতের নির্বাচন হচ্ছে, আপনার জানেন জাতীয় নির্বাচন, সেখানে কিন্তু ভোটের যে ব্যবধান আগে যে পরিমাণ ভোট কাস্ট হতো এখন কিন্তু সেই পরিমাণে হচ্ছে না। এমনকি ইউরোপে দেখেন কিছুদিন আগে আপনি জানেন যে লন্ডনে মেয়র ইলেকশন হয়ে গেল, সেখানে দেখা যাচ্ছে যে মাত্র 43% ভোট কাস্ট হয়েছে। তো আমার কথা হচ্ছে যে ইয়াং জেনারেশন বা জেনারেশনের মধ্যে যে ভোটের যে একটা কি বলা হয় যে ভোট যে একটা আনন্দ উৎসবের মধ্য দিয়ে যে অংশগ্রহণের মধ্য দিয়ে হয় সেটা হয়তো আস্তে আস্তে কমে যাচ্ছে। কমে যাওয়ার কারণটা কি? এটা কারণ হচ্ছে বিএনপি নেই, সেটা হচ্ছে যে আমাদের ইয়াং জেনারেশন অ্যাকচুয়ালি বিভিন্ন কারণে ব্যস্ত, তাই না? না কিন্তু ব্যস্ত হলেও এইটা আমি যথার্থ এক্সাম্পল আমার মনে হয় না। কারণ হচ্ছে কি যে এর আগের নির্বাচনগুলো যদি দেখেন 2009-এর আগ পর্যন্ত সকল নির্বাচনে কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, কিন্তু এর পরবর্তী সময় 14 নির্বাচন তো নির্বাচনই হয়নি ওইভাবে, 153টা সিলেক্টেড ছিল। 18 নির্বাচন দেখেন, এবারে নির্বাচন দেখেন, ভোটার উপস্থিতি কিন্তু খুবই কমে গেছে। না, আপনি যথাযথ বলছেন। দেখেন 1983 সালে যখন প্রথম এরশাদ সরকার উপজেলা নির্বাচন প্রতিষ্ঠা করে, প্রথম নির্বাচনটা কিন্তু এরশাদ সরকার করতে পারেনি, প্রধান দুই রাজনৈতিক দলের বিরোধিতার কারণে সেই নির্বাচনটা হয়নি। তারপর হলো 1986 সালে যে নির্বাচনটা, সেখানে দেখা গেল যে কিছু কিছু রাজনৈতিক দল সে নির্বাচনে অংশ নিয়েছিল, কিছু রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়নি। তখন আওয়ামী লীগ অংশ নিয়ে প্রায় 26টি উপজেলায় তারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। আপনি যে কথা বলেন 14, 18 যে নির্বাচন, নিঃসন্দেহে নির্বাচনগুলো অবশ্যই কিছু ত্রুটি ছিল, বিচ্যুতি ছিল, যে কারণে মানুষের যে আস্থাটা, সেই আস্থাটা হয়তো এখনও নির্বাচনে আসেনি। তো এটা কেন আসেনি সেটা অবশ্যই আমি মনে করি যে শুধুমাত্র যে সরকারি দল বা প্রশাসন তাদের দায়িত্ব নয়, আমি মনে করি এখানে বিরোধী দলেরও দায়িত্ব রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের দায়িত্ব রয়েছে যে নির্বাচনে কীভাবে অংশ নিয়ে জনগণের আস্থা অর্জন করা যায়, জনগণের ম্যান্ডেট পাওয়া যায়, সেদিকে মনে আমাদের সবার দৃষ্টি দেওয়া উচিত। আপনি বলছিলেন যে বিএনপির এই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত ছিল, যেহেতু এই নির্বাচনের মাধ্যমে কোনো সরকারের কোনো পরিবর্তন হবে না, এটি একটি স্থানীয় নির্বাচন। তো যদি বিএনপি অংশগ্রহণ করতো এই নির্বাচনে, তাহলে কি নির্বাচনের সেই সুষ্ঠু পরিবেশটা বলবৎ থাকতো কিনা? তারা কি নির্বাচনে এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আমি মনে করি যে যেহেতু এখানে সরকার পরিবর্তন হতো না, সেখানে সে নির্বাচনটা অন্তত প্রশাসন চেষ্টা করতো সুষ্ঠুভাবে করার জন্য। যেমনটি এর আগে আপনি দেখেছেন যে আওয়ামী লীগ সরকার আমলে কিন্তু আপনি বিএনপি কুমিল্লা, সিলেট, রাজশাহী, মানে গাজীপুর বিভিন্ন জায়গায় কিন্তু মেয়র নির্বাচিত হয়েছে। তো বিএনপি অংশ নিলে বৃহৎ একটা রাজনৈতিক দল, তার সমস্ত কর্মী সমর্থকরা যখন আসে, আপনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারবেন না, ইচ্ছা করলে সেই নির্বাচনকে আপনি প্রশ্নবিদ্ধ করতে পারবেন না, যদি না সরকার সেই নির্বাচনের কোনো মানে কি বলা হয় প্রভাব বিস্তার করে। তো আমার বিশ্বাস যে সেখানে সরকার প্রভাব বিস্তার করতো না, এবং সেই নির্বাচনটা বিএনপি আসলে অবশ্যই সেটা মানে সুষ্ঠু এবং আপনার অংশগ্রহণের হারটা অনেক বেশি হতো। জি, ধন্যবাদ আপনাকে জনাব নিজামুদ্দিন। বলেন, নির্বাচনী ব্যবস্থা সরকারি দলের আন্ডারে চলে গিয়েছে কিনা? ওইটা তো আসলে সারা বাংলাদেশেটা এখন হচ্ছে কি, সরকার যা চায় তাই হচ্ছে। বিএনপিকে রাস্তায় মিছিল, মিটিং, সমাবেশের অধিকার থেকে বঞ্চিত রাখছে, তারা নিপীড়ন করছে। আপনারা দেখেছেন, আমরা যখন 2023-এর 29শে জুলাই ঢাকা মহাসমাবেশ ছিল, লক্ষ লক্ষ নেতাকর্মী বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই সমাবেশ অংশগ্রহণ করেছিল। পরের দিন আমাদের শান্তিপূর্ণ প্রোগ্রাম ছিল, অবস্থান কর্মসূচি। সে প্রোগ্রামে দেখা গেছে ভোর 5টা থেকে পুলিশ, র্যাব, বিজিবি এইগুলা দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে ঘেরাও করে গুলিবিদ্ধ করে নাজেহাল করা হয়েছে, অনেকে ধরে নিয়ে গেছে, অনেকে টর্চারিং করেছে। তারপরে 28শে অক্টোবর যে বিএনপির মহাসমাবেশ ছিল, লক্ষ লক্ষ নেতাকর্মী সেখানে পল্টন সমাবেশ অংশগ্রহণ করেছিল। আমাদের ন্যায্য দাবি ছিল একটা সুন্দর, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনের প্রেক্ষাপট তৈরি করার লক্ষ্যে একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে।
সরকার কিন্তু মানুষের যে অনুভূতি, মানুষের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটা ধারণ করলেও তাদের ইচ্ছা আকাঙ্ক্ষাটা তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছে। আপনি দেখবেন একটা নির্লজ্জ নির্বাচন যেটা হয়েছে 28শে অক্টোবর, সেই সমাবেশে অনেক হামলা হয়েছে, অনেক মামলা হয়েছে। আমাদের মহাসচিব সহ কেন্দ্রীয় অনেক নেতারা সেদিন কারাগারে গিয়েছেন। একজন ব্যক্তি ব্যারিস্টার শাহজাহান ওমর একই মামলায় তাকে জামিন দিয়ে নৌকার প্রার্থী করে তাকে বিজয়ী করে পার্লামেন্টে নেওয়া হয়েছে। আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে, তাদের ইচ্ছার বাইরে কেউ রাজনীতি করতে পারবে না। তারা চাইলে যে কোনো দলের যে কোনো কাউকে পার্লামেন্টে দিতে পারে। আপনারা দেখেছেন ইব্রাহিমকে, কল্যাণ পার্টির চেয়ারম্যান ইব্রাহিমকে চিটাগাং থেকে নৌকা প্রতীক দিয়ে তাকে বিজয়ী করা হয়েছে, এবং শুনেছি বিভিন্ন মিডিয়াতে এসেছে তাকে বিপুল অঙ্কের টাকা দিয়ে আওয়ামী লীগ তার চরিত্র নষ্ট করে তাকে পার্লামেন্টে নিয়েছে। এটার উদ্দেশ্য হলো কি, যে বিএনপির সাথে যারা যুক্ত আছে তাদের চরিত্র নষ্ট করা। আপনাদের ব্যক্তিগত মতামত নাকি এটার কোনো সোর্স রয়েছে? এটা সোর্স আছে। সোর্সটা কি? সোর্স আপনি চাইলে আমি বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন ইউটিউবে এগুলো আসছে, উনি একজন বিশেষ নেতার সাথে কথা বলছেন, কেন উনি আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে যাচ্ছেন, তার অপারগতা, তার দৈন্যতা, তার নীতি নৈতিকতা হারিয়ে উনি কেন যাচ্ছেন সেটা ইঙ্গিত দিয়েছেন। তো যে কথাটি বলতে চাই যে আজকে দেখেন উপজেলা ইলেকশন, বিএনপি কেন যাবে? বিএনপিকে তো যদি স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ তারা দিত, তাইলে বিএনপি বসে যেত। আমরা বিশ্বাস করি এটা উপজেলা ইলেকশনে সরকার পরিবর্তন হবে না, কিন্তু দেশের মানুষ সরকার পরিবর্তন চায়। গত 1.5 যুগ থেকে দেশের মানুষ আন্দোলন করছে সরকার পরিবর্তন, একটা সুন্দর পরিবেশে নির্বাচন দিয়ে যাতে মানুষ তার অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারে। কিন্তু 1 ইঞ্চি জায়গা বাংলাদেশের কোথাও সরকার স্বাধীনভাবে বিএনপি নেতাকর্মীদেরকে দিচ্ছে না, স্বাধীন মত প্রকাশের জায়গাটা সরকার দিচ্ছে না। আমরা 1 ইঞ্চি জায়গা পাচ্ছি না যে স্বাধীন মতো আমরা আন্দোলন করব, আমাদের অধিকারের জন্য আমরা লড়াই করব। সুতরাং দেশের মানুষ চায় পরিবর্তন, সরকারের পরিবর্তন, শেখ হাসিনা পরিবর্তন। একজন ব্যক্তি ক্ষমতায় টিকে থাকার জন্য 18 কোটি মানুষ কাছকে বুবার মতো করে রেখেছেন, একটা বুবা রাষ্ট্র হয়ে গেছে। আমাদের অধিকার নিয়ে আমরা কথা বলতে পারছি না। যে কেউ তার দেশের জন্য কথা যদি বলে, দেশপ্রেম নিয়ে যদি সাহসী কিছু কথাবার্তা বলে, তার উপরে হামলা হবে, তাকে জেলে যেতে হবে, অথবা গুম করবে, অথবা দেশ থেকে বিতাড়িত হতে হবে। আজকে মাহমুদুর রহমান মান্না কোথায়? আজকে একজন ইসলামিক স্কলার ছিল মিজানুল আজহারি, তাকে ধর্মের পক্ষে, ইসলামের পক্ষে, জাগরণের পক্ষে, দেশের পক্ষে কথা বলতে দেওয়া হয়নি। মাহমুদুর রহমানকে কথা বলতে দেওয়া হয়নি। আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে মিথ্যা মামলা দিয়ে দেশের বাইরে আটকে রাখা হচ্ছে। বেগম খালেদা জিয়া আজকে জেলও কেন? আমি বিশ্বাস করি ইকবাল ভাই একজন সাংবাদিক, উনি আওয়ামী লীগের নেতা, উনি কিছুটা স্বীকার করেছেন যে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না, বা নির্বাচনে অসঙ্গতি আছে, মানুষের মতামত প্রতিষ্ঠিত হচ্ছে না। আজকে বেগম খালেদা জিয়া জেলে বন্দি কেন? সরকার শুধু তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্যই বেগম খালেদা জিয়াকে আজকে গৃহবন্দী করে রেখেছে, তালাবন্দি করে রেখেছে। তাকে তার বেঁচে থাকার ন্যূনতম অধিকারটা দেওয়া হচ্ছে না, তার সে চিকিৎসা সেবাটা সে নেওয়ার সুযোগ পাচ্ছে না। অন্তত সে সুযোগটা তো দেওয়া দরকার ছিল। আওয়ামী লীগ মনে করছে বেগম খালেদা জিয়াকে এভাবে রেখেই বিএনপিকে দুর্বল করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে আবার ফিরে আসছি। জনাব ইকবাল হোসেন, বাংলাদেশে কি স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগটা আছে কিনা? অবশ্যই আছে, থাকবে না কেন? দেখুন তো, মানুষের যে কটা মিডিয়া আছে, পৃথিবীর কোন দেশে এত মিডিয়া, প্রতিদিন এত কথাবার্তা হয় না? মিডিয়া কোথায় এত আলোচনা হয়? যে কটা টক শো বাংলাদেশে প্রতিদিন হয়, সেখানে প্রতিদিন সরকারের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, প্রতিদিন ভুল ত্রুটিগুলো তোলা হচ্ছে। যে আজকে যে অনিয়মগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা কিসের মাধ্যমে? মিডিয়ার মাধ্যমে নিশ্চয়ই। সরকার কিন্তু বাধা দিচ্ছে। কিন্তু ভাই মাহমুদুর রহমানের কথা বললেন, মাহমুদুর রহমান কেন হারিয়ে গেলে সেটা তো আমারও প্রশ্ন। উনি তো লিখতে পারতেন, যথেষ্ট লিখতেন উনি, এখন লিখছে না কেন? আমার তো মনে হয় বিএনপি অনেক লেখক, সাংবাদিকতা ওনারই হারিয়ে ফেলতেছে। আর আরেকটা কথা কি দেখেন, পৃথিবীর সব দেশে সব সরকারই চায় ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে, কিন্তু তার মানে এই নয় যে পুষ্প ছিটিয়ে দিবে না যে আপনাকে ক্ষমতা ডেকে আনবে। আপনি আমাকে বলুন তো দেখি, বিএনপি কোন ধরনের একটা বড় আন্দোলন করতে পারছে? 28 অক্টোবর কথা আপনি বলেন, 28 অক্টোবর কথা বলেন, 28 অক্টোবর কি আপনাদের প্ল্যানটা কি ছিল? প্রতিটা রাজনৈতিক দলে কিন্তু একটা প্ল্যান থাকে। আমাদের প্ল্যান ছিল শান্তিপূর্ণ, আমাদের দাবি আমরা উপস্থাপন করব। প্ল্যান এ থাকবে, প্ল্যান বি থাকবে,
প্ল্যান এতে পুলিশ বাধা দিবে, টিয়ারশেল ছুটবে, হ্যাঁ, তারপর বিতে কী করবে, সিতে কী করবে, কোনো প্ল্যান ছিল না। কয়েকটা টিয়ার গ্যাস চললো আর সব নেতাকর্মী ছত্রভীত হয়ে গেল। আপনার খেয়াল আছে যে মিশরে যখন আপনি যে ব্রাদারহুডের যে মুরসি প্রেসিডেন্ট ছিল, গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছিল, বর্তমান যে শাসক মানে জেনারেল, ওনারা কী করছিল, একটা মসজিদে 900 মানুষকে হত্যা করছিল, একটা মসজিদে 900 মানুষকে মেরে ফেলছিল, তারপরেও তাতে আন্দোলন থামানো যায়নি। আমাকে বলেন তো গত 1 বছরে বিক্ষিপ্তভাবে বিভিন্ন সংঘর্ষে বিএনপি কিছু নেতাকর্মী মারা গেছে, কোথাও কি একই স্পটে 5জন 7জন লোক মারা গেছে? মারা যায়নি তো। প্রতিটা সরকার মানে আন্দোলন দমানোর জন্য অত টিয়ার গ্যাস চলবে, লাঠিচার্জ করবে। আজকে দেখুন তো আমেরিকা কী হচ্ছে, যুক্তরাষ্ট্রে কী হচ্ছে, শত শত বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হচ্ছে, সেখানে কিন্তু পুলিশ টিয়ার গ্যাস ছুটছে, সেখানে কিন্তু পুলিশ রাবার বুলেট ছুটছে, সেখানে কিন্তু পুলিশ লাঠিচার্জ করছে। তো সব সরকারকেই চেষ্টা করে ক্ষমতা থাকার জন্য। আপনি এর আগে কথা যদি আমি বলি যে বিএনপি যখন ক্ষমতা ছিল, আপনাকে সেই ছবিগুলো এখন বেশি ওঠে না ইয়েতে, যে মতিয়া চৌধুরী কীভাবে পিটাচ্ছে, মেয়র হানিফকে কীভাবে রক্তাক্ত করছে, সাবরেশন চৌধুরী কীভাবে মাথা ফাটেছে। এখন কি কোনো সিনিয়র নেতার উপরে এইভাবে পুলিশ আক্রমণ করতেছে? করে না কিন্তু। পুলিশ কী করে, দূর থেকে 2-4টা টিয়ার গ্যাস চলে এমনি বিএনপি চলে যায়। আপনি কি একটা দেখছেন যে আপনার যুব দলের যে সৌদি সালাউদ্দিন টুকের সম্ভবত ওনার নাম, জি সুলতান হ্যাঁ, সালাউদ্দিন টুকু, একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে পুলিশ দূর থেকে টিয়ার গ্যাস চলতেছে বা দৌড়ে আসতেছে, উনি সবার আগে দৌড় দিচ্ছে। নেতা যদি এরকম না হয় যে না আমি কর্মীকে সেভ করব, আমি সবার পিছনে যাব, তারপর সে আন্দোলন কখনো সফল হবে না। কিন্তু তাদের প্রশ্নটা হচ্ছে যে 28 অক্টোবরের পরে সমাবেশের পরে একই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস এবং ব্যারিস্টার শাহজাহান ওমর তাদেরকে গ্রেপ্তার করা হলো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস তারা জেলে রইলেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, কিন্তু ব্যারিস্টার শাহজাহানকে নমিনেশন দিয়ে তাকে বের করে আনা হলো। এটা সম্পূর্ণ কি দেখেন, এটা আইন আদালতের বিষয়। কেন এখানে যদি কোনো আইনজীবী থাকতেন উনি হয়তো এটা ভালো ব্যাখ্যা দিতে পারতেন। আমার মনে হয় আইনের অনেক ধারা উপধারা আছে। পুলিশ যখন মামলা করে হয়তো দেখা যাচ্ছে যে একই মামলা আপনার বিরুদ্ধে অনেকগুলো ধারা দিবে, আমার বিরুদ্ধে অতি সহজভাবে দিবে, এটা হতে পারে। সেটা সে বেল্টে বের হতে পারে, কিন্তু খালাসও হতে পারে, কিন্তু তিনি বের হয়ে আওয়ামী লীগের বিএনপি নেতা, সে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে বের হলেন। তার মানে কি তিনি যখন ভিতরে ছিলেন ক্ষমতাসীন দলের সেখানে কোনো সমঝোতা হয়েছে? কখনো টোপ দেয়। আপনাকে খেয়াল আছে যে 1996 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে তখন তাদের কিন্তু সিটে শর্ট ছিল, 1টা বা 2টা আসন মানে কম ছিল, তখন আসম রবকে নিচ্ছে না, নিশ্চয়ই কোনো টপ দিচ্ছে। ঠিক তেমনি বিএনপির একজন এমপি জহিরুদ্দিন স্বপন না কি জনের নাম, সম্ভবত বরিশাল এলাকা, আমার যত মনে পড়ে, সরি জহিরুদ্দিন স্বপন নাম, তাকে একটা টোপ দিয়ে নিয়ে গেছিলো, তাকে উপমন্ত্রী করছিল। তো সরকারি দলে তো নিশ্চয়ই কোনো প্ল্যান থাকে যে আমি সরকার কীভাবে টিকে থাকবে, কীভাবে নেক্সটে ক্ষমতা থাকা যাবে, সরকারের সেই প্রচেষ্টাগুলি থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে বিরোধী দলে কি প্ল্যানটা, যে এই আন্দোলন যদি ব্যর্থ হয় আমার কি করতে হবে, সেটা আমার মনে কোনো প্ল্যান নেই। জি, ধন্যবাদ আপনাকে জনাব নিজামুদ্দিন। বিরোধী দল হিসেবে বিএনপির প্ল্যানটা কি? 28 অক্টোবরের পরে কিন্তু আমরা কিন্তু দেখেছি যে বিএনপি অনেকটা হারিয়ে গিয়েছে। ধন্যবাদ। আসলে উনি যে প্রসঙ্গটা এনেছেন যে মতিয়া চৌধুরী রাস্তায় আঘাতপ্রাপ্ত হয়েছেন, সাবের হোসেন আঘাতপ্রাপ্ত হয়েছেন, হানিফ, মেয়র হানিফ, আপনি দেখেন বিএনপি 91 সাল থেকে 96 সালে ক্ষমতায় ছিল, তখনও কিন্তু মেয়র হানিফ ছিল ঢাকার মেয়র, চিটাঙ্গের মেয়র ছিল মহিউদ্দিন, আমাদের সিলেটের তখন পৌরসভার চেয়ারম্যান ছিল, পরবর্তীতে উনি মেয়র হয়েছে। এভাবে বাংলাদেশে অনেক জায়গায় আওয়ামী লীগের জনপ্রতিনিধি ছিল স্থানীয় সরকারের। কিন্তু একটা উদাহরণ কি আছে যে বিএনপি ক্ষমতায় ছিল যে আওয়ামী লীগের কোনো জনপ্রতিনিধিকে অন্যায়ভাবে আসামি করে জেলে নিয়েছে? মেয়র হানিফ কি তখন জেলে ছিলেন? মহিউদ্দিন সাহেব কি তখন জেলে ছিলেন? আজকে বিএনপির একটা ওয়ার্ডের, ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের একটা মেম্বারের উপরে অনেক মামলা। আমি নিজেও 7 বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। একজন চেয়ারম্যান হিসাবে যে অধিকারটা, সেই অধিকারটা আমরা বুক করতে এখন অনেকেই বুক করতে পারছে না, স্বাধীন মতো কাজ করতে পারছে না। আওয়ামী লীগের চিন্তার বাইরে এখন জনপ্রতিনিধি হওয়ার কোনো সুযোগ নাই, কেউ করছে না। আর বিএনপির প্ল্যান যেটা বলছেন, বিএনপির প্ল্যান তো অবশ্যই আছে। আমরা চাই শান্তিপূর্ণ আন্দোলন,
আপনারা চাইতেছেন যে বিএনপি একটা জায়গায় বসে মার খেয়ে তার কর্মীরা মরে যাক। বিএনপি তো কর্মীদের হত্যার জন্য তো মাঠে রাখে না, যে কর্মীরা এখানে বসবে সে সরকারের হত্যার শিকার হবে, সে রাজনীতি তো বিএনপি করে না। বিএনপি চায় শান্তিপূর্ণ প্রোগ্রাম। বিএনপি তো কোনো কর্মীকে দাওয়াত দিয়ে আনে না যে আপনি ওইখানে আসবেন, আপনি মারা যাবেন, আমরা ক্ষমতায় যাব। সে চিন্তা করে তো বিএনপি রাজনীতি করে না। বিএনপি রাজনীতি করে দেশের মানুষের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠিত করার জন্য। আজকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা আজকে হুমকির সম্মুখীন। একটা বিশেষ একটা প্রতিবেশী রাষ্ট্র আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখছে, সেটা আপনাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বারবার বলছেন। গত 4 দিন আগেও জাতীয় পার্টির তাদের দলীয় প্রোগ্রামে জিএম কাদের বলেছেন যে অনেক প্রেশার ছিল, আমরা যদি নির্বাচনে না যেতাম তাহলে জাতীয় পার্টি ভেঙে যেত, জাতীয় পার্টি থাকতো না। দেশের মানুষ চাচ্ছে কি, ক্ষমতায় টিকে থাকার জন্য আপনি সব রাজনৈতিক দলকে আপনি একদম নিশ্চিহ্ন করবেন, আপনি কুক্ষিগত করবেন, দেশের মানুষের মৌলিক অধিকারগুলো আপনি চিন্তা করবেন না, লাগামহীনভাবে দুর্নীতি হবে। বিএনপির প্ল্যান অবশ্যই আছে, আমরা শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন চালিয়ে যাব। ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু বিএনপি রাজনীতি করে না। বিএনপি ক্ষমতায় ছিল, অনেকবার তো ছিল বিএনপি ক্ষমতায়, তখন দেখেন আওয়ামী লীগের নেতারা কতটা সুফল ভোগ করেছে, কতটা শান্তিপূর্ণ অবস্থানে তার দায়িত্ব পালন করেছে। 1-2টা বিচ্ছিন্ন ঘটনা তখন হয়তো রাজপথে ঘটেছিল, আওয়ামী লীগের নেতারা কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার মানে এখন আপনি সারা 18 কোটি মানুষকে আপনি জিম্মি করে রাখবেন, অবরুদ্ধ করে রাখবেন, তাই কথা বলতে দেবেন না। মাহমুদুর রহমানের লিখা এখন অনেক পত্রিকায় ছাপানো হয় না। আমি নিজেও একজন মোটামুটি কিছু লেখালেখি আমি করি। আমি বাংলাদেশ থেকে আসছি 4 মাস হলো। আমি কেন আসছি, আমি অক্টোবরে আসছিলাম এখানে ভিজিটে, অক্টোবরে এসে আমি নভেম্বরে চলে গেছিলাম। নভেম্বরে যাওয়ার পরে আমি 1.5 মাস বাংলাদেশে ছিলাম। আমি একদিনও তো ঘরে থাকতে পারিনি। পুলিশ, আওয়ামী লীগের নেতারা আমাকে বিভিন্নভাবে টার্গেট করে আমাকে হয়রানি করছে। সে সময় এই নির্বাচনের আগে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই পাতানো নির্বাচনে, নীলনক্স খান নির্বাচনে বিএনপি যায়নি। কেন যায়নি? বিএনপি জানে নির্বাচনে গেলে ইচ্ছা মতো তারা বিএনপি নেতাদেরকে পরাজিত করাবে। তাদের কাছে তারা একটা খসড়া তালিকা তৈরি করে রেখেছে, ইলেকশন কমিশনকে দিয়ে দিবে যে অমুক অমুককে পাশ করিয়ে আনতে হবে, এর বাইরে কিছু করা যাবে না। বিএনপি নির্বাচনে যায়নি, তারপরেও বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী বাসা বাড়িতে থাকতে পারেনি। আমি 1.5 মাস বাংলাদেশে ছিলাম, এর মধ্যে আমার উপর মামলা হয়েছে, আমি বাসায় থাকতে পারিনি। আমার পরিবার পরিজন ভয় আতঙ্কে ছিল আমাকে নিয়ে। অবশেষে আমাকে এখানে আসতে হয়েছে আমার নিরাপত্তার প্রয়োজনে। তো যে বিষয়টি হলো যে আপনারা ক্ষমতায় থাকেন, অসুবিধা নাই, দুর্নীতিটা বন্ধ করেন, মানুষকে কথা বলার সুযোগ দিন। মাহমুদুর রহমান আজকে কেন লিখতে পারছে না? তার লেখা তো অনেক পত্রিকা জানে। আমি ছোটখাটো একজন মানুষ, আমি লেখালেখি করি, আমি রাজনীতি করি, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, উপজেলা ইলেকশন করেছি, মানুষের সাথে সম্পৃক্ততা আমার আছে। মানুষের কষ্ট, অভিযোগ, সমস্যাগুলো আমি দেখি, কষ্ট থেকে, দেশপ্রেম থেকে কিছু লেখার চেষ্টা করি। আমার মতো ক্ষুদ্র একজন লেখকের লেখা পত্রিকা ছাপায় না। তারা বলে ভাই আপনার লেখা ছাপানো যাবে না, আপনি বিএনপি করেন, আপনি দেশের সরকারের বিরুদ্ধে আপনি লিখেন, সমালোচনা করেন। গত 15 দিন আগে দেখেন আপনারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কিছু জিনিসপত্র তারা বিদেশ থেকে আমদানি করেছেন। কি জিনিসপত্র আমদানি করেছেন? 2টা পাইপ কাটারের দাম হলো 14,000 টাকা। সে 2টা পাইপ কাটারের দাম শিডিউলে লেখা হয়েছে, বাউচারে লেখা হয়েছে 1,93,00,000 টাকা। 2টা হাতুড়ির দাম যেখানে 4,000 টাকা, সেখানে 2টা হাতুড়ির দাম ধরা হয়েছে 93 লক্ষ টাকা। একসময় ছোটবেলা আমরা শুনতাম মুগের মুল্লুক, অনেকে গল্পের প্রসঙ্গে বিভিন্ন জনকে থ্রেট দিয়ে বলতো এটা মগের মুল্লুক নাকি। তখন আসলে মগের মুল্লুকটা কোথায় আর কোন জায়গায় অবস্থান করেছে সেটা জানতাম না, বুঝতামও না ছোটবেলায়। কিন্তু এখন বুঝি যে মগের মুল্লুকটা আমাদের প্রিয় বাংলাদেশ, যেখানে স্বাধীনতা নাই, দেশপ্রেম নাই, যেখানে ক্ষমতায় টিকে থাকার জন্য একজন ব্যক্তি বা একটা পরিবারকে টিকে রাখার জন্য মানুষকে লাগামহীনভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে আজকে দুর্নীতির অবাধ সুযোগ করে দিচ্ছেন। এভাবে একটা দেশ চলতে পারেন। আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। আমাদের তরুণ সমাজরা আসলে ভালো কাজে উদ্বুদ্ধ হওয়ার সুযোগ পাচ্ছে না। প্রতিদিন রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটছে। আমাদের গত 2 সপ্তাহ আগে আমাদের ছাত্রকের, আমাদের সুনামগঞ্জে একজন গুণী শিল্পী পাগল হাসান রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই মানুষগুলা কেন মারা যায়? আমরা কেন, আমাদের আত্মীয় স্বজন কেন মারা যায়? রাস্তা ঠিকাদারকে আপনি দিচ্ছেন, টেন্ডার করছেন, ঠিকাদার কাজ করছে, কিন্তু দেখা গেছে এত অনুন্নত কাজ কয়দিন পরে ভেঙে যাচ্ছে। রাস্তা একটা গাড়ি চলছে, গাড়ির ফিটনেস নাই, এই গাড়িটা পারমিশন কে দেয়? গাড়িটা একটা বিধ্বস্ত গাড়ি কিভাবে চলে?
ড্রাইভার গাড়ি চালাচ্ছে, তার ড্রাইভিং লাইসেন্স নাই, তাকে কিভাবে পারমিশন দেওয়া হচ্ছে গাড়ি চালানোর? এই যে দুর্নীতি, এগুলা যদি বন্ধ না হয় তাহলে দেশের আসলে মানুষ বসবাস করতে পারবে না। দেশ থেকে মানুষ বিভিন্নভাবে দেশের বাইরে চলে যাওয়ার জন্য মানুষ অস্থির হয়ে আছে। মানুষের স্বাধীনতা নাই ধন্যবাদ বললেই আপনাকে। চলে। আমি আপনাকে আবার ফিরে আসবো। জনাব ইকবাল হোসেন, যেমনটা আলোচনা করছিলাম, যেমনটা বলছিলেন নিজামুদ্দিন সাহেব, যে এবং আমরা জানি যে প্রধানমন্ত্রী তিনি নিজেও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন অনেক আগেই, এবং কিন্তু তাতে কি দুর্নীতি কমানো সম্ভব হয়েছে কিনা? না, দেখেন, দুর্নীতি এমন একটা মানে রন্ধে রন্ধে দুর্নীতি যদি হয়ে যায়, তো সেখানে এক প্রধানমন্ত্রীর মানে অনেক চেষ্টা করার পরে এটা হচ্ছে না। কিন্তু কারণ প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে না উনি হলে এটা ঘোষণা করেছিলেন, ব্যর্থতা কার? নিঃসন্দেহে এটা তো সরকারের তো ব্যর্থতা অবশ্যই আছে, এটা তো আমি অস্বীকার করবো না। ভাই যে কথা বললেন যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে কেনাকাটায়, এটা আমিও ভাইয়ের সাথে একমত যে এটা হওয়া উচিত না আর কি। মানে বাংলাদেশে এটা ধন্যবাদ। সব থেকে সত্য বলতে হবে তো, তাই না? জি, কিন্তু আপনি মাহমুদুর রহমান সাহেবের কথা যেটা বললেন যে উনি লিখতে পারছে না, আপনি কি জানেন যে বর্তমান যে সোশ্যাল মিডিয়া কিন্তু একটা বিশাল শক্তিশালী নেটওয়ার্ক। জি, আমি আপনার কথার মাঝে আমি একটু কল নিয়ে নিয়েছি, আমাদের জন্য কলার ওয়েট করছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার নাম বলে প্রশ্নটি করেন। আপনি ভালো আছেন তো আপনারা? জি, ভালো আছি। আমার আমার এই প্রশ্ন হইল যে এই বাংলাদেশ বর্তমানে 53 বছর তার এই জন্ম হয়েছে, এইটাই। তখন আমার প্রশ্ন হইল যে আওয়ামী লীগ আর বিএনপি অত বছর ধরে তো এই যে উন্নত আর দুর্নীতি এই সেই সব কিছু সব পার্টির সময় এটা হইতেছে এবং হইতেছে। জি, আমার কথা হইলো ততক্ষণ পর্যন্ত আমরা আওয়ামী লীগে আমরা যে দুই নেতা যে শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান, এই দুইও আমরা দেশের এরা মেরুদণ্ড। তো আওয়ামী লীগও আপনার বিএনপির এই যে জিয়াউর রহমানের তারা শ্রদ্ধা করে না, বিএনপিও শেখ মুজিবুর শ্রদ্ধা করে না। এই দুইও ব্যক্তি হয়তো শ্রদ্ধা না করুন, দুইও পাইছে, ততক্ষণ আমরা দেশ স্বাধীন হয়েছে বলে আমরা মনে করতাম না। আমরা তো খালি হিংসা করি যে মুজিবুর রহমান আমরা বালা নাই, জিয়াউর রহমান বালা নাই। এই দুই নেতারা শ্রদ্ধা করা লাগবে, এরপরে দেশের উন্নত হইব। কিন্তু খালি খালি ব্লেম দিয়া দিয়া আওয়ামী লীগ হত্যা করতেছে, বিএনপি হত্যা করতেছে, এটা তাই 53 বছর আমরা শূন্য আইলাম। আমার কত লোকের সম্মান আগে দেওয়া আমরা শিখি, কিরকম সম্মান দিতে জিয়াউর রহমানের, কিরকম সম্মান দিতে মুজিবুর রহমানের, এই কোনো সম্মান নাই, কোনো একটা সম্মান নাই, খালি ব্লেম আর ব্লেম, খালি ব্লেম আর ব্লেম। এই ধরনের তো কোনো রাজনীতি নাই। এটা তো একটা আপনার পেট নীতি আর স্বার্থ নীতি। প্লিজ প্লিজ বিয়ে পার্টির আমি অনুরোধ করাম, আওয়ামী লীগের বাইরে অনুরোধ করলাম যে আপনারা এই যে অনুমানের সম্মান দুকা, বিএনপি বাইরে হইয়া যে আপনারা এটা সঠিক, এটা সঠিক। অবশ্যই এরা আমাদের শ্রদ্ধেয় পাত্র, এরা দেশের সম্পদ ছিলেন, দেশের দেশ গঠনে, দেশ নির্মাণে তাদের অনেক অবদান আছে। তাদেরকে শ্রদ্ধা না দিকে রাজনীতি করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। নিশ্চয়ই নিশ্চয়ই। ধন্যবাদ কলার আপনার মূল্যবান মতামতের জন্য। যেটা বলছিলাম আর কি, যে আমাদের সোশ্যাল যে নেটওয়ার্ক অত্যন্ত শক্তিশালী। ইচ্ছা হলে মাহমুদুর রহমান লিখতে পারে। আমি নিজেও না কিন্তু অনেকগুলো লেখা পড়েছি, আমার ভালো লাগে, কারণ যেহেতু উনি সম্ভবত বিএনপি সময় জ্বালানি উপদেষ্টা ছিলেন, জ্বালানি বিষয়ে ওনার লেখাগুলো বেশ তথ্য সমৃদ্ধ। এখন কথা হচ্ছে কি, দেখেন, পত্রিকা তো আমাদের দেশে শত শত পত্রিকা, কোন পত্রিকা লিখে না আর কোন পত্রিকা লিখবে না, ওনার নিজেও তো একটা মিডিয়া আছে, ওনার নিজেরও কিন্তু একটা মিডিয়া আছে, যদিও এটা এখন প্রিন্ট আকারে বেরোচ্ছে না, কিন্তু অনলাইন সংস্করণ সম্ভবত এখনো রয়ে গেছে। তো লিখতে পারেন, এই কথাটা মনে হয় ভাই নিজামুদ্দিন ভাই সঠিক না। আর আপনি আরেকটা কথা বলছেন, বিশেষ করে যে কলার যে কথাগুলো বলেন, নিঃসন্দেহে আমাদের জাতীয় নেতা যারা আছে তাদের সবার প্রতি যথাযথ সম্মান আমাদের করতে হবে। কারণ সেই সম্মান শ্রদ্ধাটা যদি না থাকে, তাহলে আমরা রাজনীতিতে মানে যে সহাবস্থান সেইগুলো কিন্তু ভেঙে পড়বে আর কি। এটা হচ্ছে আমার কথা। আর আরেকটি বিষয়, যে আমরা কিন্তু ছিলাম উপজেলা নির্বাচন নিয়ে, তাই না? উপজেলা নির্বাচন নিয়ে অনেক কথা ছিল, কিন্তু যে এই উপজেলা নির্বাচন, উপজেলা প্রশাসন অনেকটা অকার্যকর হয়েছে। কেন অকার্যকর হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করি না। যেমন আপনি দেখেন, একটা উপজেলা চেয়ারম্যান আন্ডারে কোনো ফান্ড আসে না। উনি আগে কিন্তু একটা সময় দেখা যেত যে মানে উপজেলা পর্যায়ে যে সভাগুলো হতো উনি সভাপতিত্ব করতেন, কিন্তু এখন দেখা যাচ্ছে ইউনো সভাপতিত্ব করে। তারপর আপনার বিশেষ করে যে সরকারি যে অনুদানগুলো আসে, এটাও কিন্তু উপজেলা চেয়ারম্যানের ফান্ডে আসে না, এটা আসে সংসদ সদস্যের নামে। তো এগুলো কি, এইসব কারণে অনেক সময় দেখা যায় যে উপজেলা চেয়ারম্যানরা নিরুৎসাহিত হচ্ছে, এবং সরকারের যে বিকেন্দ্রীকরণ, যে প্রশাসনের যে একটা চিন্তা ভাবনা ছিল, এটা কিন্তু আপনার হবে না, মানে সাকসেসফুল হবে না।
এই কারণে আমি বলবো যে সরকারের এই বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত। যদিও মাঝ সময়ে এই আমলি সরকারের আমলেই উপজেলা পরিষদ যে নামে একটা সংগঠন হয়েছিল, যেখানে সমস্ত চেয়ারম্যানরা নেতৃত্ব দিত, তারাই সংগঠন করেছিল। তাদেরও একটা দাবি ছিল যে উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান যেন অন্তত ইউনিয়নের আন্ডারে না থেকে তারা যেন ওই সভায় সভাপতিত্ব করে, এবং তারা যেন মনে করেন যে তাদের নিজস্ব একটা অফিস থাকবে তাদের আন্ডারে। তারা কিন্তু একটা কর্মচারী পর্যন্ত নিয়োগ করতে পারে না এখন। উপজেলা প্রশাসন উপজেলা মানে ইউনিয়নের আন্ডারে চলতেছে। তো এটা মনে হয় একটা পরিবর্তন হওয়া অবশ্যই দরকার। তখন নির্বাচন বলেন অটোমেটিকলি সেটা অনেকটা মানে গ্রহণযোগ্যতা পাবে এবং জনগণের একটা সম্পৃক্ততা আসবে, আগ্রহ থাকবে। এইসব বিষয়ে আমাদের আলোচনা করা দরকার আর কি। জি নিশ্চয়ই। যদি কারণ ইউএনও তিনি তো নিয়োগপ্রাপ্ত, তিনি তো নির্বাচিত না, জনপ্রতিনিধি না, তো এই বিষয়টা অবশ্যই সরকারের দৃষ্টি দেওয়া উচিত। জি, যে বিষয়ে আলোচনা করছিলাম নিজামুদ্দিন আহমেদ, এই যে রাজনৈতিক পরিবেশ, এই রাজনৈতিক পরিবেশ পরিবর্তনের জন্য কি করা দরকার আপনার, কি রাজনৈতিক সমঝোতা কিংবা এই দিকে যাওয়া উচিত কিনা? রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি ভালো সহনশীল করার জন্য সরকারের উদার নীতি ছাড়া সম্ভব হবে না। সরকার যদি না চায় তাহলে কোনোভাবেই সম্ভব হবে না। সরকারের কি উদার নীতি রয়েছে কিনা? না, সরকার তো উদার নীতি নাই। উদার নীতি যদি থাকতো তাহলে তো আজকে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী, আজকে বিএনপির মহাসচিবের উপরে প্রায় 200টার উপরে মামলা। সেই অবস্থা বিএনপির কি করা উচিত? বিএনপি তো তার দলীয় পলিসি অনুযায়ী দাবি উপস্থাপন করবে, নেতাকর্মী সাধারণ মানুষকে সম্পৃক্ত করে যুগে যুগে এই সরকার যদি ক্ষমতায় যতদিন টিকে থাকবে, আমরা তো মেরে পিটে কাউকে ক্ষমতা থেকে নামাতে চাই না। আমরা জনগণকে সম্পৃক্ত করে দেশবাসীকে, বিশ্ববাসীকে আমরা দেখাতে চাই যে এই সরকারের প্রতি মানুষের অনাস্থা। কিন্তু এইটা তো দেখাচ্ছেন আপনারা প্রায় 14 বছর। এক সময় হয়তো ওনাদের মধ্যে শুভবুদ্ধি উদয় হতে পারে, শুভবুদ্ধির উদয় হতে পারে, আমরা সেই আশাতেই আমরা রাজনীতি করব। প্রশাসন আজকে প্রশাসন আওয়ামী লীগের একদম নেগেট আওয়ামী লীগ হয়ে গেছে। আমি বলবো না, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এজেন্সি যাদেরকে শ্রদ্ধা সমীহ করার যে জায়গাটা ছিল, বিশেষ করে সেনাবাহিনী বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, বিচার বিভাগ বলেন, সবাই তো একটা ইলেকশন যখন হয় তখন সবাই সম্পৃক্ত হয়ে যায়। কিন্তু তারা কিন্তু একটা দলকে, বিশেষ দলকে বা আওয়ামী লীগকে তারা ফেভার করে, ইলেকশন পদ্ধতিতে সহযোগিতা করে। তারা যদি একসময় তাদের মধ্যে যদি দেশপ্রেমটা একসময় জাগ্রত হয়, আমরা বিশ্বাস করি পরিবর্তন হবে। আমরা চাই না যে সংঘাত, হানাহানি, রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে পরিবর্তন হোক। এমনিতেই 30 লাখ লোক এই দেশের জন্য জীবন দিয়েছে। আমি মনে করি এই তাদের জীবন দেওয়াটা আজকের দিনে বৃথা আমার কাছে মনে হচ্ছে। কারণ আজকে আমাদের স্বাধীনতা কোথায়? স্বাধীনতা তো নাই। ওই ভাই বলছেন যে শত শত মিডিয়া আছে, পত্রিকা আছে, ঠিক আছে, কিন্তু সব পত্রিকা কি সরকারের অসঙ্গতি নিয়ে কথা বলে? একজন ব্যারিস্টার সুমন আছে পার্লামেন্টে, এই একজন ব্যারিস্টার সুমনের মতো যদি 300 জন মানুষ পার্লামেন্টে থাকতো, আমি বিশ্বাস করি একদিনে বাংলাদেশে দুর্নীতি বন্ধ হয়ে যেত। 300 জন মানুষ যদি সৎ হয়, তাহলে পরের দিন সূর্যোদয়টা হবে বাংলাদেশের মানুষের জন্য একটা সুন্দর একটা আশা জাগা নিয়ে একটা সূর্যোদয় হবে। মানুষ স্বপ্ন দেখবে ভালো কিছুর, কিন্তু বাংলাদেশের মানুষ তো ভালো কিছু দেখার সুযোগ পাচ্ছে না, বা সে সাহসও পাচ্ছে না। 300 জন লোক যদি সৎ হয়ে যায়, দুর্নীতি মুক্ত হয়ে যায়, আমি বিশ্বাস করি বাংলাদেশ একদিনে দুর্নীতি মুক্ত হবে। আমাদের থেকে তো অনেক উন্নত হয়ে গেছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, আমরা কেন পারি না? এ দেশের মাটি অনেক উর্বর, এই দেশের মাটির মধ্যে অনেক স্বাদ আছে, গ্রাণ আছে। বাংলাদেশের মানুষ কিন্তু কর্মঠ। এই মানুষগুলোকে যদি কাজে লাগাতে পারেন, মাটিকে যদি আপনি কাজে লাগাতে পারেন, দেশ অনেক দূরে এগিয়ে যাবে। কিন্তু দুর্নীতি বন্ধ করতে হবে, বিচার ইনসাফ থাকতে হবে, ন্যায্যতা থাকতে হবে। বাংলাদেশে ন্যায্যতা নাই, বিচার নাই, এবং দেশপ্রেম একদম থামাদি হয়ে গেছে। আমরা এখন পরনির্ভরশীল হয়ে যাচ্ছি। আওয়ামী লীগ চাচ্ছে ইন্ডিয়া যতদিন তাদেরকে ফেভার করবে তারা ক্ষমতায় থাকবে, চায়না যতদিন তাদেরকে ফেভার করবে তারা ক্ষমতায় থাকবে। তাদের নেতারা কিন্তু বলছে। একজন পররাষ্ট্রমন্ত্রী কিভাবে বলে যে আওয়ামী লীগের সাথে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক? আমি মনে করি তারা এই ভদ্রলোক সঠিক কথাটা বলার কারণে আজকে উনি পররাষ্ট্রমন্ত্রী থেকে মন্ত্রী পরিষদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। উনি সঠিক কথা বলেছেন, তার মুখ থেকে হয়তো ফসকে গিয়ে সত্য কথাটা চলে এসেছে, কিন্তু এটা অবৈধ সম্পর্ক। আওয়ামী লীগের সাথে ইন্ডিয়ার অবৈধ স্বামী স্ত্রী সম্পর্ক। এই অবৈধ স্বামী স্ত্রী সম্পর্কের কারণে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারকে আজকে হারাতে বসেছে। একটা মানুষের মৌলিক অধিকার নাই। যে তিনি হয়তো বা ওই কথার মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে একটা ভালো একটি সম্পর্ক। ভালো সম্পর্ক তো হ্যাঁ, ভালো সম্পর্ক বলা এক জিনিস, আর স্বামী স্ত্রী সম্পর্ক বলাটা তো ভিন্ন দৃষ্টিভঙ্গিতে, ভিন্ন দৃষ্টিকোণ থেকে চলে আসে।
স্বামী স্ত্রীর কাছে অনেক সময় অনেক অন্যায্য দাবিও করতে পারে, অনেক অন্যায় দাবিও করতে পারে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আমি মনে করি ইন্ডিয়ার সাথে তাদের অবৈধ সম্পর্কে, ইন্ডিয়া চায় আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্ক থাকুক, দেশের মানুষের সাথে সম্পর্ক না। তার মানে দেশের মানুষের সাথে যদি সম্পর্ক থাকতো, দেশের মানুষ আজকে তো ইন্ডিয়ার বিরুদ্ধে তো বিক্ষুব্ধ হতো না। গত কিছুদিন থেকে দেখেন ইন্ডিয়ার পণ্য বর্জন করার জন্য, বয়কট করার জন্য রাস্তাঘাটে কিভাবে মানুষ বিক্ষুব্ধ হয়ে আন্দোলন করছে, ইন্ডিয়ার পণ্য আমাদের বর্জন করতে হবে। ইন্ডিয়ান পণ্য বর্জন করলে কি কোনো সমস্যার সমাধান হবে? আমাদের রাগ কূপ থেকে ওনারা যদি মনে করে তাদেরকে আমরা ঘৃণা করছি, তাদের পণ্য আমরা বর্জন করছি, তাদেরকে আমরা ভালোবাসি না, দেশের মানুষ ভালোবাসে না, এই কথাটা যদি তারা বুঝতে পারে, হয়তো তারা চিন্তা দৃষ্টিভঙ্গিটা তারা বাংলাদেশের রাজনীতিতে ইন্ডিয়া বড় একটা ফ্যাক্টর। অবশ্যই একটা ফ্যাক্টর। জি, এই প্রশ্নটি রেখে গেলাম আপনার কাছে এবং আমি জনাব ইকবাল হোসেন, আপনাকে একটু আগে বলছিলাম না যে আসলে বিএনপির প্ল্যানগুলো কি। আমার মনে হয় যে বিএনপি প্ল্যানের মধ্যেই গরমিল আছে, কারণ তারা কখনো কখনো একটু আগে ভাই নিজামুদ্দিন ভাই বললেন না যে আমরা সরকারি দলের মানে কি বলা হয় মানে অপেক্ষা আছি যে কখনো নমনীয় হবে, কখন আমাদের সাপোর্ট দিবে, তখন আমরা আন্দোলন করবো, সফল হব, তাই না? তো আমাকে বলেন তো, এই যে বিএনপি যে আন্দোলনগুলো করতেছে, যে পেশাজীবী কোনো সংগঠনকে সম্পৃক্ত করতে পারছেন? আগে যখন দেখা যেত দেশের বিরুদ্ধে আন্দোলনের সময়, তখন রেলওয়ে শ্রমিক লীগ ছিল, রেলওয়ে শ্রমিক দল ছিল, বিদ্যুৎ শ্রমিক দল ছিল, বিদ্যুৎ শ্রমিক লীগ ছিল, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন ছিল, তারপর চিকিৎসক অ্যাসোসিয়েশন ছিল। এগুলো কোথায় এখন? সব হারিয়ে গেছে। তারপর আমাকে বলেন তো দেখি, আপনার তো একসময় প্রশাসনে যারা আছে সব আওয়ামী লীগ হয়ে গেছে, এখানে আপনি বিএনপির অনেক লোক ছিল, বিএনপি নিয়োগ দিয়েছে, কিন্তু তারা এখন বিএনপি বলার সাহস পাচ্ছে না। আপনার যদি কর্মী থাকে, যদি কর্মী থাকে, আপনি সেই কর্মীকে সুসংগঠিত করে কেন? আপনি কি বলতে চান যে আপনাদের শ্রমিক দল নেই? হ্যাঁ আছে। তাহলে কোথায় শ্রমিক দল? কোথায় শ্রমিক দল আছে? তাদের আন্দোলন কোথায়? শ্রমিক দল আছে। আসলে আপনার কি কখনো কখনো কি জানেন, বিদেশের উপরে নির্ভরশীল বিষয় বলেন। আপনি একটু আগে বলেন ভারতের প্রতি আওয়ামী লীগ নির্ভরশীল। আমি তো মনে করি আপনারা নির্ভরশীল ছিলেন আমেরিকার প্রতি, আপনারা নির্ভরশীল ছিলেন পিটার প্রতি। আমরা দেশের মানুষের দৃষ্টিভঙ্গিটা, দেশের মানুষের দাবিটা আমরা বিশ্ববাসীর কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা ভাবছিলেন কি আমেরিকা পিটাস আপনাদের ক্ষমতা এসে বসে দিবে, আন্দোলন করতে হবে না। যে কারণে আপনাদের আন্দোলনের মধ্যে কোনো প্ল্যান ছিল না, যে 28 অক্টোবর একটি আন্দোলন করে 4 মাস 6 মাস আপনারা নেই, 4 মাস 6 মাস আমরা বিরামহীনভাবে আন্দোলন করছি, বিরামহীনভাবে আমাদের নেতাকর্মী মাঠে ছিল। আপনারা শুধু থাকেন ক্ষমতা যাওয়ার জন্য। আপনি তো সাংবাদিক, আপনি দেখেন আমরা বিরামহীনভাবে আমরা রাজপথে ছিলাম, বিরামহীনভাবে আমরা রাজপথে ছিলাম। প্রতি সপ্তাহে আমাদের অঙ্গ সংগঠন সহ সবাই কিন্তু রাজপথে হচ্ছে। এইটার বিরুদ্ধে আপনারা কয়টা আন্দোলন গড়ে তুলছেন? আপনারা শুধু আন্দোলন করেন। ইকবাল ভাই, আমাদেরকে বিরতিতে যেতে হবে, বিরতির পরে আবার এই বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক দেখছিলেন জনরায় কথা বলছিলাম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সময় হলো একটি বিরতির পর আবার ফিরে আসবো, ততক্ষণ সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত সবাইকে। দেখছিলেন জনরায় কথা বলছিলাম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। দর্শক, আমাদের যে কোনো ধরনের মতামত এবং প্রশ্ন করতে পারেন আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। এবং দর্শক, এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন স্কাই 784 নাম্বারে। জনাব ইকবাল হোসেন, বিরতির আগে আপনার সাথেই কথা বলছিলাম এবং আপনি বলছিলেন যে বিএনপি নির্ভরশীল আমেরিকার উপর, তাহলে কি আওয়ামী লীগ কি ইন্ডিয়ার উপর নির্ভরশীল? না শোক ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম কি, আসলে কি দেখেন, যে কোনো রাজনৈতিক দল তার নীতি আদর্শ এবং তার একটা মানে একটা প্ল্যান থাকে, এটা নিয়ে আমি রাজনীতি করি। ঠিক তেমনি একটা রাষ্ট্রেরও একটা প্ল্যান থাকে, যে তার রাষ্ট্রের সার্বভৌমত্ব, তার রাষ্ট্রের ক্ষমতা, তার রাষ্ট্রের আন্তর্জাতিক মানে কী বলা হয় ভূ রাজনীতি, সব মিলিয়ে প্রতিটা রাষ্ট্রেরও একটা নির্দিষ্ট প্ল্যান থাকে। এখন আমেরিকার প্রতি এতটা বিএনপি নির্ভরশীল ছিল যে তাদের একটা ধারণা ছিল হয়তো আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন তাদের ক্ষমতার জন্য সহযোগিতা করবে। কিন্তু দেখেন, আমেরিকার একটা টার্গেট ছিল নির্বাচনটা হওয়ার আগে যে সরকারের সাথে একটা দেন দরবার করা, যে তাদের বোয়িং কীভাবে বিক্রি করা যায়। এদিকে ইউরোপীয় ইউনিয়নে ফ্রান্সও তাদের একটা চেষ্টা ছিল তাদের বোয়িং বিক্রি করার জন্য। এমনকি গতকাল আপনি জানেন যে যুক্তরাজ্যের একজন প্রতিমন্ত্রী বাংলাদেশ সফর করতেছেন, উনিও কিন্তু গতকাল সেই প্রস্তাব দিয়ে আসছেন যে আপনারা আমাদের বোয়িং কিনুন। তো আমি বলতে চাচ্ছি যে প্রতিটা দেশেরও তাদের নিজস্ব কিছু প্ল্যান থাকে এবং সেই প্ল্যান মতো তারা যাচ্ছে। তো ভাই নিজামুদ্দিন ভাই একটা কথা বললেন যে বয়কট আন্দোলন, আমি মনে করি যে এর মধ্যেও কিন্তু বিএনপির নেতাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে। রিজভী সাহেব উনি একটা মত দিচ্ছেন, আবার দেখা যাচ্ছে যে সাংবাদিক সম্মেলনে আপনার ডক্টর মঈন বলতেছেন না আমরা তো এরকম কোনো আন্দোলনের সাথে এখনও
মানে সম্পৃক্ত হয়নি, এটা যার যার আন্দোলন, তাই না? তো আমি বলতে চাচ্ছি যে রাজনীতিটা হচ্ছে কি জানেন, রাজনীতিটা হচ্ছে অ্যাকচুয়ালি করতে হবে জনগণকে নিয়ে, জনগণের চাওয়া পাকে আপনি লক্ষ্য রাখতে হবে। আপনি আমাকে বলুন তো, এই মুহূর্তে সারা বাংলাদেশে যেখানে ৮০ ভাগ মুসলিম জনসংখ্যা, সেখানে কোনো একটি রাজনৈতিক দল স্ট্রংলি ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে? ফিলিস্তিন যে গণহত্যা হচ্ছে, ফিলিস্তিনে যে প্রতিদিন মানুষ মারা হচ্ছে ইসরায়েলের বোমার আঘাতে, সেখানে কোন একটি রাজনৈতিক দলকে এখানে বিক্ষোভ করেছে? শুধুমাত্র আমি একদিন লক্ষ্য করলাম যে ইসলামী আন্দোলন বায়তুল মুকাররমের নামাজের পরপরই তার একটা ছোট একটা বিক্ষোভ মিছিল করেছে, অথচ এখানে উচিত ছিল বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলের ফিলিস্তিনদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বিক্ষোভ করা, ইসরায়েলের হত্যার বিরুদ্ধে কথা বলা। পক্ষ থেকে বিবৃতি কি ছিল? হ্যাঁ, সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে আপনি 3-4 দিন আগে লক্ষ্য করছেন কিনা যে ছাত্রলীগ কিন্তু একটা কর্মসূচি পালন করেছে, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনদের পক্ষে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে একটা আন্দোলন চালাচ্ছে। তো সেখানে ছাত্রদল উচিত ছিল, বিএনপির উচিত ছিল, কতগুলি বাম সংগঠন আছে যারা সবসময়, তারা তো মাঠেই বের হতে পারে না। না কে বলছেন? আগামীকাল তো বিএনপি একটা বিক্ষোভ কর্মসূচি আছে নয়াপল্টনে, এবং এই ধরনের কর্মসূচিতে আমি বিশ্বাস করি যে সরকার এখানে বাধা দেয় না তো, দিবে না তো। কারণ তাদের ভয় হচ্ছে এখন যদি ফিলিস্তিনের পক্ষে কোনো আন্দোলন করে, সংগ্রাম করে, তো তাদের যে ওই রাষ্ট্র আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন তাদের মধ্যে নাখোশ হবে, এই কারণে তারা সেই আন্দোলনে যাচ্ছে না। কিন্তু আন্দোলনের সক্রিয়তা থাকতে হবে, তাদের থাকতে হবে যে এই আন্দোলন করলে জনগণ কতটা সম্পৃক্ত হবে। তারপর ভাই নিজামুদ্দিন ভাই একটা কথা বলছেন যে আওয়ামী লীগ ভারতের উপর নির্ভরশীল। দেখেন, আওয়ামী লীগ ভারতের উপর নির্ভরশীল এটা একদম সঠিক না আমি বলবো, কারণ প্রতিটা রাষ্ট্রের আওয়ামী লীগ যেহেতু ক্ষমতা আছে, তার রাষ্ট্র পরিচালনায় কোন সরকারের সাথে থাকলে কোন রাষ্ট্রের সাথে কাজ করলে ভালো হবে তার নিশ্চয়ই ভালো বুঝে, ঠিক ভারতও তেমনি ভালো বুঝে। কারণ আপনার খেয়াল আছে কি না যে বিএনপি যখন ক্ষমতা ছিল তখন 10 ট্রাক অস্ত্র বাংলাদেশে খালাস হয়েছিল। সেই ক্ষেত্রে ভারত মনে করে যে যদি বিএনপি ক্ষমতা আসে আবার সেই অবস্থা চলে যেতে পারে, সেই কারণে হয়তো ভারত আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে। তো বিএনপিও তো সেরকম একটা আস্থা অর্জন করতে হবে যে না, আমরা কোনো সন্ত্রাসীকে আশ্র দিব না, আমরা যখন ক্ষমতা যাব সরকার কোনো সন্ত্রাসী গোষ্ঠী এখানে ক্যাম্প করতে পারবে না, হ্যাঁ, তারা কোনো আন্দোলন করতে পারবে না, ভারত বিরোধী কোনো সশস্ত্র সংগঠন গড়ে উঠতে পারবে না। এরকম যদি তারা ডিক্লারেশন দেয়, হয়তো বা আমার বিশ্বাস হয়তো ভারতও হয়তো তার নিঃস্বার্থের, তার দেশের ভূখণ্ড রক্ষাতে এবং তার নিরাপত্তার স্বার্থে বিএনপির সাথে হয়তো কাজ করতে পারে, আমার বিশ্বাস এটা। কিন্তু আমরা দেখেছি যে বিগত সময়ে ভারত বাংলাদেশ সীমান্তে বহু জনকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ভারতের যে বর্ডার গার্ড তারা। তো গত একটা রিপোর্টে আসছে যে গত 1 মাসে 11 জনকে হত্যা করা হয়েছে। তো এটার বিরুদ্ধে বাংলাদেশ সরকার স্ট্রংলি কখনো কি কোনো কথা বলেছে? এটা অবশ্যই যে হত্যাকাণ্ড, সীমান্ত হত্যাকাণ্ড হয়, এটা কোনো দেশপ্রেমী নাগরিক এটাকে সমর্থন করে না, আমিও করি না। আমি বিশ্বাস করি এটা অবশ্যই সরকার স্ট্রংলি প্রতিবাদ করা উচিত, এবং সচরাচর কূটনৈতিকভাবে যে প্রতিবাদগুলো হয়, যে পতাকা বৈঠক হয়, কূটনৈতিক পত্র দেওয়া হয়, এইগুলো ছাড়া মনে হয় আর কি উপায় আছে আমার জানা নেই। কারণ এগুলা বিশেষ করে যারা রাষ্ট্রকে নেতৃত্ব দেয়, সরকারি এবং বিরোধী দল, তারা ভালো জানে। এবং এই ক্ষেত্রে আমি মনে করি বিরোধী দলেরও একটা ভূমিকা রয়েছে, যে তারা যদি বড় ধরনের কর্মসূচি নেয়, বিক্ষোভ করে। বিএনপি কেন কর্মসূচি নেবে? কিন্তু এটা তো সরকারের দায়িত্ব। আপনি যদি পক্ষান্তরে চিন্তা করেন যে ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক বরাবরই খারাপ, কিন্তু ভারত পাকিস্তান সীমান্তে কি কোনো হত্যাকাণ্ড ঘটে? আচ্ছা আমাকে বলুন তো, তাহলে কি এটা কি বাংলাদেশের নতজানো পররাষ্ট্রনীতির একটি? আচ্ছা আমাকে বলুন তো, আপনি এই হত্যাকাণ্ডগুলো কি হচ্ছে শুধুমাত্র গত আওয়ামী লীগ 3 টার্মে ক্ষমতা আছে তার আগেও হয়েছে? আচ্ছা, আমি প্রথমেই কিন্তু আপনাকে বলেছি এই হত্যাকাণ্ডগুলো কখনোই কাম্য নয়, হওয়া উচিত নয়, এবং এটা কিভাবে বন্ধ করা যায় সেটা নিয়ে সরকারের অবশ্যই কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কারণ একটা হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। কারণ যে একটা হত্যাকাণ্ড হয়, একটা পরিবারে একটা মানুষ চলে যায়, তারা বুঝে যে সেই পরিবারের কতটা কষ্ট, কতটা নির্মম। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই এটা সরকার এটা স্ট্রংলি সিদ্ধান্ত নেবে, এবং সেক্ষেত্রে বিরোধী দলেরও আমি মনে করি কিছু
মানে কঠিন সত্য কঠিন আন্দোলন গড়ে তোলা উচিত এই ক্ষেত্রে, যে সীমান্ত হত্যাকাণ্ড আমরা কখনোই চাই না, কখনো এটা কাম্য নয়। জি, ধন্যবাদ আপনাকে। এই প্রসঙ্গে বিরোধী দলের করণীয় কি? আসলে কথার প্রসঙ্গে অনেক কথা চলে আসে। আমাদের সদ্য ইকবাল ভাই সরকারকে ফেভার করছেন, যেহেতু আওয়ামী লীগের নেতা, উনি অবশ্যই করবেন। আমি আমার নিজস্ব বিবেক ইনসাফ থেকে যে কথাটি বলতে চাই, যে দেখেন আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চ, এই 26শে মার্চ স্বাধীনতা দিবসের দিনও কিন্তু আমাদের বর্ডারে আমাদের সৈনিকরা মৃত্যুবরণ করেছে। সরকার তরফ থেকে কোনো প্রতিবাদ করানো হয় নাই। ফেলানির লাশ ঝুলেছিল অনেক দিন, তখনকার সময় কিছু আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু আন্দোলনটা দীর্ঘস্থায়ী করা যায় নাই। উনি বলছেন, বারবার বলছেন যে বিএনপি আমেরিকা ইউরোপীয় ইউনিয়নের প্রতি আস্থাশীল বা নির্ভরশীল। এটা সম্পূর্ণ সত্য না। বিএনপি আন্দোলন করছে দেশের মানুষের মৌলিক অধিকারের দাবি নিয়ে, স্বাধীন মত প্রকাশের দাবি নিয়ে, ভোটাধিকারের দাবি নিয়ে। আমি মনে করি বিএনপি শতভাগ সফল হয়েছে। নির্বাচনে অংশগ্রহণ করে নাই, সেটাও বিএনপি সঠিক সিদ্ধান্ত হয়েছে। হ্যাঁ, অবশ্যই সঠিক হয়েছে। এই সিদ্ধান্ততে কি পেল বিএনপি? হ্যাঁ, এই সিদ্ধান্তে বিএনপি পেয়েছে শতকরা 90% মানুষের ভালোবাসা পেয়েছে, আস্থা পেয়েছে, বিশ্বাস পেয়েছে। বিএনপি মানুষের এত প্রতারণা করে নাই। বিএনপি যদি নির্বাচনে যেত, মানুষ ভোট দিতে হয়তো 80% ভোট বিএনপির দানের শীষের পক্ষে চলে আসতো, কিন্তু রেজাল্ট গণনায় দেখা যেত আমরা 10%ই আমরা বিএনপি পাচ্ছে না। কারণ সিলেকশনটা আগে থেকে তৈরি হয়ে যেত। বিএনপি শুধু নমিনেশন জমা দিলে 300 আসনে। জি, অনুষ্ঠান শেষে থেকে আপনি 1 মিনিটে শেষ করেন। এখনই 1 মিনিট। 1 মিনিট আসলে খুব কঠিন বিষয়। আমাকে 1 মিনিট বলছেন, 1 মিনিটে তো বলা খুব কঠিন। আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম। এই নির্বাচনের পরে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে ঠিক 15 থেকে 20 দিন পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে ইন্ডিয়া তাদের পাশে না থাকলে তারা সরকার টিকাতে পারতো না। সুতরাং কারা বিদেশিদের প্রতি নির্ভরশীল, এটা দৃশ্যমান। ক্ষমতায় থাকলে অনেক অন্যায় করা যায়, অনেক জুলুম করা যায়, অনেক কিছু বলা যায়, শক্তি থাকে, প্রশাসন যন্ত্র থাকে, অনেক কিছু বলা যায়। আর যখন বিরোধী দলে যাবেন তখন কথা ভিন্ন হয়, মানুষ তার ন্যায্যতা পায় না। তো বিএনপি আমি মনে করি শতভাগ সঠিক সিদ্ধান্ত নিয়েছে, উপজেলা বর্জন করেছে। কারণ উপজেলা ইলেকশনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলেই আওয়ামী লীগের কিছু নেতারা ফায়দা নিত। তারা তখন নমিনেশন বাণিজ্য করার সুযোগ পেত। আমি দেখেছি আমাদের অঞ্চলের অনেক, আমাদের সিলেট সুনামগঞ্জ অনেক নেতাদের সাথে কথা হয়, অনেক বন্ধুরা আমার আওয়ামী লীগের রাজনীতি করে, তারা দেখেছি বলছে যে বিএনপি নির্বাচনে না যাওয়া তাদের অর্থনৈতিকভাবে ক্ষতি হয়েছে তাদের নেতাদের। কারণ বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলেই তারা দলীয়ভাবে তাদের অনুগত কিছু কর্মীদের বিপুল অঙ্কের টাকা দিয়ে উপজেলা পরিষদ নমিনেশনটা তারা দিত। যদিও দলীয় প্রতীকে হচ্ছে না, দলীয় সমর্থনটা তারা দিত যদি বিএনপি নির্বাচনে যেত। তো বিএনপি নির্বাচনে না যাওয়া আওয়ামী লীগ তাদের নেতারা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষ বুঝেছে বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। গতকালকে তাদের মধ্যে নির্বাচন, তারপরেও দেখা গেছে চুরি করে অনেক বুথ কেন্দ্রে বুথ তারা কাস্টিং করিয়েছে, চুরি করে, ছিনতাই করে। কাস্ট হয়েছে কত পার্সেন্ট? 25%। যাই হোক, ধন্যবাদ সঞ্চালক সোহাগ ভাই। জি, ধন্যবাদ। ইসলাম চ্যানেল আমাকে আজকে আমন্ত্রণ জানিয়েছেন, অনেক দর্শক শ্রোতা আমাদেরকে দেখছেন। জি জি, ধন্যবাদ আপনাকে। আশা করি দেশপ্রেমকে আমরা জাগ্রত করব, আমাদের দেশটাকে আমরা ভালোবাসবো, দেশটাকে আমরা দুর্নীতিমুক্ত দেশটা আমরা গড়তে চাই। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করছে না, বিএনপি দেশের মানুষের মৌলিক অধিকারের জন্য রাজনীতি করছে। ধন্যবাদ বলতে পারবো না। তো আমি মনে করি যে বিএনপির রাজনীতিতে অনেক কিছু শেখার আছে। বিএনপি সঠিক রাজনীতি করবে, শুধুমাত্র ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি না করে জনগণের জন্য, জনগণের পাশে থেকে যদি রাজনীতি করে, নিশ্চয়ই বিএনপি হয়তো একদিন জনগণের সমর্থন পাবে, সে আশা করি আমি। এবং আওয়ামী লীগ আশা করি সঠিক রাজনীতি করতে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক দেখছিলেন জনরায় কথা বলছিলাম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। চলে এসেছে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।